দর্শক, দেশের রাজনীতিতে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় কি জানেন? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তো শেষ, গেজেটও প্রকাশ হয়ে গেছে। এখন সবার চোখ সংরক্ষিত নারী আসনের দিকে। মোট 50টি নারী আসন। এই আসনগুলো কারা পেতে যাচ্ছেন, কে কোন দল থেকে সংসদে যাচ্ছেন, এই হিসাব নিকেশ নিয়ে রাজনৈতিক অঙ্গন এখন রীতিমতো সরগরম। বিশেষ করে আলোচনায় সবচেয়ে বেশি হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ঘিরে। দীর্ঘ সময় পর তারা সংসদে একটি বড় অবস্থান তৈরি করেছে। তাদের নেতৃত্বাধীন 11 দলীয় জোট পেতে যাচ্ছে বেশ কয়েকটি সংরক্ষিত নারী আসন। চলুন পুরো বিষয়টা একটু সহজেই বোঝানো যাক। সংরক্ষিত নারী আসনের হিসাবটা আসলে কিভাবে হয়? নিয়মটা খুব সহজ। সরাসরি ভোটে নির্বাচিত প্রতি 6 জন সংসদ সদস্যের বিপরীতে একটি করে সংরক্ষিত নারী আসন বরাদ্দ থাকে। অর্থাৎ সংসদে আপনার দলের বা জোটের যতজন সাধারণ এমপি থাকবেন তার আনুপাতিক হারেই নারী আসন ভাগ করা হবে। 6 জনের জন্য একটি নারী আসন। বর্তমান সংসদের যে হিসাব, তাতে দেখা যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি এবং তাদের মিত্ররা সবচেয়ে বেশি আসন পেতে যাচ্ছে। আনুপাতিক হারে তারা পেতে পারে 35টি আসন। কিন্তু চমকটা অন্য জায়গায়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোট এবার সংসদে বেশ শক্তিশালী। হিসেব বলছে তারা পেতে পারে অন্তত 13টি সংরক্ষিত আসন। আর এই 13টি আসন ঘিরেই এখন জামায়াতের অন্দরে চলছে ব্যাপক আলোচনা। কে হবেন এই আসনগুলোর প্রার্থী, কাদেরকে দেখা যাবে সংসদের ভেতরে? জামায়াতে ইসলামীর মতো একটি দল, যাদের রাজনৈতিক কাঠামো বেশ গোছানো, তারা নারী আসন নিয়ে কি ভাবছে? দলটির ভেতরে খোঁজ নিয়ে জানা গেছে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু একদিনে আসবে না। তাদের নীতি নির্ধারণী ফোরামে এসব নাম নিয়ে চুলচেরা বিশ্লেষণ হবে, তারপরেই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, সংরক্ষিত আসনে কিন্তু চাইলেই কেউ এমপি হতে পারবেন না। ত্রয়োদশ জাতীয় সংসদে যারা সরাসরি ভোটে নির্বাচিত হয়েছেন তারাই মূলত এই নারী আসনের জন্য ভোট দিবেন। যদি কোনো দল তাদের প্রাপ্য আসনের সমান সংখ্যক নারী প্রার্থী দেয়, তাহলে তার ভোটের দরকার হয় না, তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যান। কিন্তু প্রার্থী যদি বেশি হয়, তখনই আসে ভোটের হিসাব। সর্বোচ্চ ভোট যিনি পাবেন তিনি নির্বাচিত হবেন। আরেকটি বিষয় হলো স্বতন্ত্র প্রার্থী। স্বতন্ত্র প্রার্থীরা যদি কোনো জোটে যোগ দেন, তাহলে কিন্তু এই বন্টনের পুরো হিসাবটাই আবার বদলে যেতে পারে। তাই শেষ মুহূর্ত পর্যন্ত একটা চমক তো থাকছেই। তবে জামায়াতের ভেতরে নারীদের অবস্থান আসলে কতটা শক্ত? দলের ভেতরের পরিসংখ্যান কিন্তু বেশ চমকে দেওয়ার মতো। দলটির নারী ও পুরুষ মিলিয়ে কোর কর্মীর সংখ্যা 1 লাখেরও বেশি। এর মধ্যে প্রায় 60% পুরুষ এবং 40% নারী। তাদের মহিলা বিভাগের সাংগঠনিক কাঠামো শুনলে অবাক হতে হয়। তারা মূলত 3টি স্তরে কাজ করে: সহযোগী সদস্য, কর্মী এবং রুকন। এর মধ্যে রুকন হলো তাদের সর্বোচ্চ স্তর। আর জানেন কি, জামায়াতে ইসলামীর প্রায় 1.5 লাখ নারী রুকন রয়েছে। শুধু তাই নয়, সারা দেশে প্রায় 4 লাখ কর্মী এবং অসংখ্য সহযোগী সদস্য তাদের মহিলা বিভাগের এক বিশাল নেটওয়ার্কে যুক্ত আছে। এত বড় একটা কাঠামো থেকে মাত্র 13 জন যোগ্য প্রার্থী বেছে নেওয়াটা নিশ্চয়ই সহজ কাজ হবে না। তাই দলের ভেতরে এখন রীতিমতো উৎসব আর আলোচনার আমেজ। দর্শক, আগের অংশে তো আমরা দেখলাম নারী আসন নিয়ে সংসদ আর জামায়াতের ভেতরের হিসাব নিকাশটা কেমন। এখন চলুন আসল জায়গায় যাওয়া যাক। এই যে 13টি আসন, এখানে কাদের নাম সবচেয়ে বেশি শোনা যাচ্ছে? কারা হতে পারেন জামাতের নারী প্রার্থী, কারা হতে পারেন জামাতের নারী এমপি? মাঠে ময়দানে এখন বেশ কয়েকজন হেভিওয়েট নারী নেত্রীর নাম ঘুরে বেড়াচ্ছে। এদের প্রোফাইল ঘাটলে আপনি রীতিমতো অবাক হবেন। এরা শুধু রাজনীতিক নন, সমাজের বিভিন্ন পেশার অত্যন্ত প্রতিষ্ঠিত এবং উচ্চশিক্ষিত নারী। সবচেয়ে বেশি আলোচনায় আছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি অধ্যাপিকা নুরুন নিসা সিদ্দিকী। দলের নারী নেতৃত্বে তিনি একবারের সামনের সারিতেই আছেন। তার নামটা সম্ভাব্য তালিকার শীর্ষেই আছে বলে ধারণা করছেন অনেকেই। এরপরেই আছেন একজন সাবেক বুয়েট শিক্ষার্থী এবং শিক্ষক, প্রকৌশলী মর্দিয়া মমতা। রাজনীতিতে এমন উচ্চশিক্ষিত প্রযুক্তিবিদের উপস্থিতি সবসময়ই একটা আলাদা মাত্রা যোগ করে। তার নাম নিয়েও দলের ভেতরে বেশ ইতিবাচক আলোচনা রয়েছে।
তালিকায় আরও রয়েছেন চিকিৎসকরা, যেমন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডাক্তার আমিনা বেগম রহমান। পেশায় চিকিৎসক হলেও তিনি দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। এছাড়াও আছেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য শাহানারা বেগম। আইন পেশা থেকেও সম্ভাব্য প্রার্থীর নাম শোনা যাচ্ছে। সুপ্রিম কোর্টের আইনজীবী এবং মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি ব্যারিস্টার সাকিবুন নাহার মুন্নিও বেশ আলোচনায় রয়েছেন। সংসদে আইন প্রণেতা হিসেবে একজন আইনজীবীর উপস্থিতি কতটা জরুরি সেটা নিশ্চয়ই আর বুঝিয়ে বলতে হবে না। তবে শুধু এই কজনই নন, সম্ভাব্য প্রার্থীর তালিকাটা বেশ লম্বা। সাইদা রুম্মান, মুরজিয়া বেগম, খন্দকার আয়েশা খাতুন, ডক্টর হাবিবা চৌধুরী সুইট, কাজী মারিয়া ইসলাম বেবি, এদের নামও জোরে সোরে আলোচনায় আছে। এছাড়াও রাবেয়া খানম বা ডক্টর শিরিন আক্তার রুমা, তানহা তানজি, নার্গিস খান, কানিস ফাতেমা, এনারা সহ অনেক বড় বড় কেন্দ্রীয় নেতারা আলোচনায় রয়েছেন। বোঝাই যাচ্ছে যোগ্য প্রার্থীর কোনো অভাব দলটিতে নেই, বরং কাকে রেখে কাকে মনোনয়ন দেওয়া হবে সেটাই এখন নীতি নির্ধারকদের কাছে বড় চ্যালেঞ্জ। এই বিষয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলেছেন দলের মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দিকা। তিনি খুব স্পষ্টভাবেই দলীয় অবস্থান তুলে ধরেছেন। তিনি বলেছেন, জামায়াতে ইসলামের গঠনতন্ত্র অনুযায়ী নারীরা দলের আমির হতে পারবেন না ঠিকই, কিন্তু এর মানে এই নয় যে রাজনীতিতে তাদের সুযোগ কম। সংরক্ষিত নারী আসনে দলের সবচেয়ে যোগ্য, শিক্ষিত এবং পরীক্ষিত নেত্রীদেরকেই মনোনয়ন দেওয়া হবে বলে তিনি নিশ্চিত করেছেন। তার এই বক্তব্য থেকেই পরিষ্কার, জামাত এবার তাদের নারী সদস্যদের মধ্যে একটি শক্ত অবস্থান তৈরি করতে চাইছে। এই নেত্রীরা যখন সংসদে কথা বলবেন তখন তাদের শিক্ষাগত যোগ্যতা এবং আনুষ্ঠানিক দক্ষতা নিশ্চয়ই বিতর্কের নতুন মাত্রা যোগ করবে। এখন শুধু অপেক্ষা দলের নীতি নির্ধারণী ফোরাম কবে এই চূড়ান্ত সিদ্ধান্ত নেয় এবং কাদের নাম ঘোষণা করে সেটাই এখন দেখার বিষয়। বিএনপি জোট পাচ্ছে ৩৫টি আসন আর জামাত জোট ১৩টি। এই ৪৮ জন নারী সদস্য যখন একযোগে সংসদে বসবেন তখন দেশের রাজনৈতিক চিত্রটা কেমন হবে তা নিয়ে সাধারণ মানুষের কৌতূহল দিন দিন বেড়েই চলেছে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় জামাতের এই নবনির্বাচিত নারী সদস্যরা সংসদে কিরকম ভূমিকা পালন করতে পারবে? আপনার মতে আর কাদেরকে এই তালিকায় যুক্ত করা উচিত বলে মনে করেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তাকায় দেখেন, মানুষ কইলাম জবাব দেওয়া আরম্ভ করছে। আমাদের বিরুদ্ধে নানা রকম অপপ্রচার হয়ে সামনের দিকে জামাত ইসলাম যদি ক্ষমতায় আসেন, সরকার গঠন